আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাদের অনেকেই পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে জানতে চাচ্ছেন। বিশেষ করে ২ টি প্রশ্ন বারবার আসছে। এক হচ্ছে পুলিশ ভেরিফিকেশন কবে হবে? আরেকটি হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের জন্য কি কাগজপত্র লাগবে? তো আজকের ভিডিওতে আমরা এই ২ টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো আপনাদের ১ম যে প্রশ্ন, পুলিশ ভেরিফিকেশন কবে হবে? এটির আনসার হচ্ছে চাকরিতে জয়েন করার পর। তার মানে আপনার পুলিশ ভেরিফিকেশন হবে আপনি চাকরিতে জয়েন করার ২ থেকে ৩ মাস পর। তো আপনারা এখন আবেদন করছেন। এই মুহূর্তে আসলে পুলিশ ভেরিফিকেশন নিয়ে আপনাদের খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই। আপনাদের এই আবেদনের প্রেক্ষিতে এনটিআরসি আপনাদেরকে প্রতিষ্ঠান সুপারিশ করবে। এনটিআরসি যখন সুপারিশ শুরু করবে, তখন আপনি যেই প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হবেন, সেই প্রতিষ্ঠানের নাম ঠিকানা সহ আপনার মোবাইলে একটি মেসেজ আসবে এবং সেই মেসেজেই বলা থাকবে যে আপনি যদি এই প্রতিষ্ঠানে জয়েন করতে আগ্রহী হন, তাহলে একটা নির্দিষ্ট ডেট দেয়া থাকবে যে এত তারিখের মধ্যে আপনার প্রয়োজনীয় কাগজপত্র এনটিআরসি অফিসে জমা দিতে হবে। তারপর যদি আপনি এনটিআরসি অফিসে জমা দেন এবং যদি সেই প্রতিষ্ঠানে আপনি জয়েন করেন, জয়েন করার ২ থেকে ৩ মাস পর পুলিশ ভেরিফিকেশনটা হবে। তো আশা করি এই বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। পুলিশ ভেরিফিকেশন শুরু হতে আরও বেশ কিছু সময় আছে। তার মানে আপনারা কিন্তু যথেষ্ট সময় পাচ্ছেন পুলিশ ভেরিফিকেশনে যা দরকার সেই বিষয়ে প্রস্তুতি গ্রহণ করার জন্য। এবার আসি আপনাদের সেকেন্ড যে প্রশ্নটা, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনে কি কাগজপত্র লাগবে? এটি আসলে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ অনেক কাগজপত্র লাগে যেগুলো অনেক সময় দেখা যায় যে অল্প সময়ের মধ্যে ম্যানেজ করা খুব কঠিন হয়। আগে থেকে প্রিপারেশন থাকলে কাগজপত্রগুলো রেডি করা আপনাদের জন্য সহজ হয়। বা অনেকেই আছেন হয়তো জব করেন, সেক্ষেত্রে গ্রামের বাড়ি যাওয়া বা কোনো একটা কাগজপত্র ম্যানেজ করা অনেক সময় একটু টাইম কনজিউমিং হয়ে যায়। তো এখন আপনাদের দেখাবো কি কাগজপত্র আপনাদের লাগবে। সেক্ষেত্রে আপনারা চাইলে কাগজপত্রগুলো আস্তে সংগ্রহ করতে পারেন। তো সর্বপ্রথম আপনাদের যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে এসএসসির সার্টিফিকেট এবং মার্কশিট। তো এটি সবার কাছেই আপনাদের আছে। এটার জাস্ট ফটোকপি লাগবে। একইভাবে এইচএসসির সার্টিফিকেট এবং মার্কশিট এটিও আপনাদের লাগবে। সেই সাথে অনার্সের সার্টিফিকেট এবং মার্কশিট এবং যাদের মাস্টার্স করা আছে তাদের মাস্টার্সের সার্টিফিকেট এবং মার্কশিট। তো এই সবগুলো পেপারসই আপনাদের সবার কাছেই রেডি থাকার কথা। সুতরাং এগুলো নিয়ে তেমন প্রস্তুতির কোনো বিষয় নেই। এরপর আসি আপনাদের এনআইডি লাগবে, অর্থাৎ জাতীয় পরিচয়পত্র। তবে যদি কারো জাতীয় পরিচয়পত্র না থাকে, সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন সনদ। অ্যাপ্লিকেশন করার সময় আপনারা যেটিতে টিক দিয়েছিলেন বা যেই নাম্বারটি দিয়েছিলেন সেটি আপনাদের দেখাতে হবে। এরপর হচ্ছে বিদ্যুৎ বিলের কপি। আপনার স্থায়ী ঠিকানার যে বিদ্যুৎ বিলের কপি সেটি আপনার দেখাতে হবে। এটি নিয়ে অনেকে একটু প্রশ্ন করেন যে বিদ্যুৎ বিল তো আমার নিজের নামে নেই। সেটা হতে পারে আপনার বাবার নামে, ভাইয়ের নামে, যে কারো নামেই হতে পারে। এটা কিন্তু আসলে কোনো প্রবলেম না। এটা জাস্ট জাস্টিফাই করার জন্য যে আপনি ওই লোকেশনেই বিলং করেন। এরপর যে বিষয়টি লাগবে বিবাহের নিকাহনামা। এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। বিবাহিতদের ক্ষেত্রে অবশ্যই বিবাহের নিকাহনামা এটি লাগবে। এটি আপনারা আগে থেকে কালেক্ট করে রাখতে পারেন। কারণ অনেকের কাছে এটি থাকে না। অনেক সময় আবার কাজের পেছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে কিছু সময় নষ্ট হয়। সেক্ষেত্রে এই ডকুমেন্টটি কিন্তু আপনাদের লাগবে। সেক্ষেত্রে এটি আপনারা চাইলে আগে থেকে সংগ্রহ করে রাখতে পারেন, যাদের সংগ্রহে নেই। আর যাদের সংগ্রহে আছে তাদের জন্য তো কোনো প্রবলেম নেই। তারপর আসি চারিত্রিক সনদপত্র এবং সেটি হচ্ছে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে। যারা অনার্স করেছেন তাদের হচ্ছে অনার্স যেখান থেকে করেছেন সেই প্রতিষ্ঠান থেকে আপনার চারিত্রিক সনদপত্র সংগ্রহ করতে হবে। আর যারা মাস্টার্স করেছেন তারা মাস্টার্স যে প্রতিষ্ঠান থেকে করেছেন সেই প্রতিষ্ঠানের চারিত্রিক সনদপত্র লাগবে। এখানে অনেকে আবার একটা বিষয়ে কনফিউজড থাকেন যে আপনি আবেদন করার সময় আপনার শুধু অনার্স ছিল, মাস্টার্স ছিল না। সেক্ষেত্রে যদি এমন হয় যে আপনি আবেদন করার সময় মাস্টার্সের কথা উল্লেখ করেননি, সেক্ষেত্রে কিন্তু আপনার চারিত্রিক সনদপত্রটা আপনি অনার্সের প্রতিষ্ঠান থেকেই নিবেন। সহজ কথা, আপনি এপ্লাই করার সময় আপনার সর্বোচ্চ ডিগ্রি যেটা দিয়েছিলেন সেই প্রতিষ্ঠান থেকেই আপনার এই চারিত্রিক সনদপত্র সংগ্রহ করতে হবে।
আরেকটি প্রশ্ন আপনাদের অনেকেরই থাকে যে চারিত্রিক সনদপত্র আর প্রশংসাপত্র সেম কিনা? চারিত্রিক সনদপত্র এবং প্রশংসাপত্র আসলে সেম। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রতিষ্ঠান থেকে যেগুলো দেয়া হয় সেখানে কিন্তু প্রশংসাপত্রই লেখা থাকে। সো প্রশংসাপত্র আর চারিত্রিক সনদপত্র একই জিনিস। এটা নিয়ে আপনাদের ওয়ারিড হওয়ার কোনো বিষয় নেই। সো এই হচ্ছে মোটামুটি ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলোই আপনাদের দেখাতে হবে। সুতরাং এই ডকুমেন্টসগুলো আপনারা সংগ্রহ করে রাখবেন। তাহলে পুলিশ ভেরিফিকেশনের সময় আপনাদের কোনো কিছু নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। সব ডকুমেন্টস আপনাদের কাছে রেডি থাকবে। আর আরেকটি বিষয় অনেকে জানতে চেয়েছেন সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের সময়ে আপনার লোকেশনে আপনাকে থাকতে হবে কিনা? এটার আনসার হচ্ছে নেগেটিভ। আপনার লোকেশনে থাকতে হবে এমন কোনো বিষয় নেই। পুলিশ গোপনে আপনাকে গিয়ে খোঁজ করবে বিষয়টা কিন্তু এরকম না। আসলে আপনি তো কোনো অন্যায় করেননি, কোনো অপরাধ করেননি যে আপনাকে গোপনে গিয়ে সার্চ করবে। যেই পুলিশ সদস্যের কাছে আপনার দায়িত্বটা পড়বে তিনি প্রথমেই কিন্তু আপনাকে ফোন দিবেন। তো আপনার জন্য ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে আপনার মোবাইলটা অ্যাক্টিভ রাখা। আপনার ঠিকানায় আপনাকে থাকতে হবে এরকম কোনো বিষয় নেই। আপনি যেকোনো ঠিকানায় থাকেন, যেখানেই থাকেন তাতে কিছুই যায় আসে না। ওরা আপনাকে ফোন করে যদি পায় তাহলেই হয়ে যাবে। অনেক সময় কিন্তু পুলিশ সদস্য আপনার ঠিকানায় নাও যেতে পারেন। হয়তো আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কোথাও যেতে বলা হতে পারে। সেখানে গিয়ে আপনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই হবে। তবে হ্যাঁ, ওনারা অন্যান্য অনেকভাবেই কিন্তু বিষয়গুলো যাচাই করেন। ওনার সাথে আপনি যখন দেখা করবেন, অনেক সময় দেখা যায় উনি আপনার স্কুল বা কলেজের টিচারদের নাম্বার রাখেন। সেক্ষেত্রে কিন্তু স্কুল বা কলেজে ওনারা মাঝে, মাঝে ফোন করে খোঁজখবর নেন। সেক্ষেত্রে আপনার স্কুল বা কলেজ বা যেই প্রতিষ্ঠান থেকে অনার্স মাস্টার্স করেছেন, সেখানে যার নাম্বারটি আপনি দিচ্ছেন, তাকে একটু ইনফর্ম করে রাখবেন যে আপনার পুলিশ ভেরিফিকেশন হচ্ছে। সুতরাং ওনাকে আপনার বিষয়ে ফোন করা হতে পারে। সো আপনাদের সতর্কতা জাস্ট এতটুকুই বলবো, আপনারা প্রয়োজনীয় কাগজপত্রগুলো রেডি করে রাখবেন এবং আপনার মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ রাখবেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। অনেকে এই বিষয়গুলো নিয়ে জানতে চাচ্ছিলেন। আশা করি আপনাদের প্রশ্নের উত্তর সবাই পেয়েছেন। তবুও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যেকোনো বিষয়ে আপডেটেড থাকতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করা যাচ্ছে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।